সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। আবরার হত্যার পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের দাবি উঠেছিল। গত বছর ঠিক এই মার্চ এপ্রিলের মাসের সময়েই ছাত্র রাজনীতি বন্ধে আন্দোলন করেছিল বুয়েটের শিক্ষার্থীরা। জুলাইয়ের ৯ দফায়ও এ দাবি রেখেছিল সমন্বয়করা। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে সেখান থেকে সরে এসেছে কিনা এমন প্রশ্ন উঠছে গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে। একইভাবে খুলনায় ছাত্রদলের হামলার পর প্রশ্ন আছে, ছাত্র রাজনীতিতে পরিবর্তন কতটা আসলো? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় নতুন বাংলাদেশের ছাত্র রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সুলতান আহমেদ রাহি, আহ্বায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, এবং জাহিদ আহসান, সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। বিএনপি ভোটে জয়ী হলে সব গুম খুনের বিচার হবে। দ্রুত নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান নেতাদের। জাতীয় স্বার্থে এক থাকার ডাক জামায়াতের। চীন বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় অন্তর্বর্তী সরকার। বেইজিংয়ে ২৮ মার্চ ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠক। সফরে গুরুত্ব পাবে বাংলাদেশে কারখানা স্থানান্তর। স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় স্বাধীনতা দিবসে গতবারের মতো ঢাকায় হবে না কুচকাওয়াজ। যথাযোগ্য মর্যাদায় হবে ৬৩ জেলায়। মুক্তিযোদ্ধারা পাবেন সংবর্ধনা, জানালো প্রেস উইং। এবং ঠিকাদারির কাজ থেকে ভাগবাটোয়ারা, ১৩০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ শেখ সেলিমের বিরুদ্ধে। কমিশন বাণিজ্যের তথ্য অনুসন্ধানে দুদক। এসকে সুর ও ইনুর বিরুদ্ধে মামলা। আমরা আলোচনায় আসি। প্রথমে আবরার ফাহাদ হত্যা মামলার আজকে হাইকোর্টেও যেই ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন, সেই রায়টি বহাল রেখেছে। এবং এরপর যখন সাংবাদিকরা আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজকে প্রশ্ন করেছিল যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে প্রসঙ্গে তার মতামত কি, সেক্ষেত্রে তিনি বলেছেন যে বিষয়টি নিয়ে ছাত্র সংগঠনগুলো কথা বলতে পারবে, কিন্তু আমরা চাই যে পরিণতি আবরার ফাহাদের হয়েছে সেটা যেন অন্য কারো না হয়, এবং বিষয়টি নিয়ে সরকার ও ছাত্র সংগঠনগুলোকে ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। আমি প্রথমে জাহিদ, আপনারা একটি নতুন ছাত্র সংগঠন খুলেছেন, সেই ছাত্র সংগঠনের সদস্য সচিব আপনি, গণতান্ত্রিক ছাত্র সংসদ। আপনাদের আসলে অবস্থান কি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি হওয়া না হওয়া নিয়ে, এবং বুয়েটে কি আপনাদের কমিটি আছে কিনা? জি, ধন্যবাদ। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা যেটা গণ-অভ্যুত্থান চলাকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ৯ দফা ছিল, সেই ৯ দফার ৭ম দফাতেও যেটি বলা আছে সেটি আমাদের অবস্থান। আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয় লেজুর ভিত্তিতে ছাত্র রাজনীতি চলবে না, কিন্তু আমরা কখনোই বলিনি যে ছাত্র রাজনীতি বন্ধ হবে। অভ্যুত্থান পরবর্তী সময় আমরা একই কথা বলেছি যে ছাত্র রাজনীতির যে মডেল আমরা গত ১৬ বছর ধরে দেখেছি, সেই মডেলে নয়, বরং একটি সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি শুরু করতে হবে। এবং সেই সুষ্ঠু ধারাটা সংজ্ঞান হিসেবে লেজুর ভিত্তির কথা ৯ দফায় বলা ছিল। সেই লেজুর ভিত্তি নিয়ে নানা রকমের ব্যাখ্যা আমাদের কাছেও আছে, আমরা সেই ব্যাখ্যা নিয়ে কথাবার্তা বলতে পারি। দেখুন, আবরার ফাহাদ হত্যার পিছনে যেই জিনিসগুলো কাজ করেছে, সেই জিনিসটি বা আমাদের এই প্রজন্ম ছাত্র রাজনীতি বলতে গত ১৬ বছরে যেটা দেখেছে সেটা আসলে মতো ছাত্র রাজনীতি নয়। আজকে বাংলাদেশের একটি বিখ্যাত পত্রিকা আমার দেশ যেটি ছাপালো তাদের প্রথম পেজে যে এই আবরার ফাহাদকে হত্যাযোগ্য করে তোলা, বরং কোনো একজন ছাত্রকে, কোনো একজন মানুষকে হত্যাযোগ্য করে তোলার যে রাজনীতি আওয়ামী লীগ করেছে ২০০৮ সালে ক্ষমতায় আসার পরে, সেটি আবরার ফাহাদকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা শুধু এক আবরার ফাহাদের কথা জানি, কিন্তু আপনি চিন্তা করুন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গত ১৬ বছরে এরকম অনেকজন আবরার ফাহাদ হতে পারত, অনেকজন একদম মৃত্যুর খাদের কিনারা থেকে বেঁচে এসেছে। সেরকম কাহিনীর সহস্র কাহিনীর সাক্ষী আমরা কিংবা বাংলাদেশের গণমাধ্যমগুলো। সুতরাং এই আবরার ফাহাদকে হত্যাযোগ্য করে তোলা, কিংবা কেউ একজন যদি ধর্ম পালন করে অথবা আওয়ামী লীগের থেকে ভিন্ন কোনো মতাদর্শে বিশ্বাস করে, তাকে হত্যাযোগ্য করে তোলার জন্য বিভিন্ন ন্যারেটিভ সমাজে বাস্তবায়ন করার জন্য কাজগুলো আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে করেছে। আজকে যেটি আমরা দেখলাম, যেটি আমাদেরকে জানালো যে বুয়েট কেন্দ্রিক একটা গ্রুপ, যেই গ্রুপটি ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের পরে খোলা হয়, এবং সেখানে নানাভাবে কারা
আওয়ামী লীগের এই যে চাপিয়ে দেওয়া ন্যারেটিভ, আওয়ামী লীগের চাপিয়ে দেওয়া অসাম্প্রদায়িকতা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ নিয়ে, যে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের অন্যতম গর্বের বিষয়, এই গর্বের বিষয়ে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের নিজেদের যে চাপিয়ে দেওয়া মন গড়া তৈরি করা ন্যারেটিভ, সেই ন্যারেটিভে বিশ্বাস করে না। আরো বড় আকারে পরে আপনার কাছে আসবো। আমি তার আগে জানতে চাই যে আপনাদের কি বুয়েটে কমিটি হচ্ছে কিনা? না, আমাদের বুয়েটে কোনো কমিটি হয়নি। আচ্ছা, আর আপনারা সপ্তম দফায় বলেছিলেন যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির আপনারা চান না। ছাত্র দল এবং ছাত্র শিবির কি লেজুর ভিত্তিক কিনা? আপনারাও লেজুর ভিত্তিক কিনা, এই প্রশ্ন আপনার কাছে। আচ্ছা, আমি প্রথমত এই উত্তরটা দুই ভাগে দিতে চাই। আমি আমাদের বিষয়টি ক্লিয়ার করি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কোনো মাদার পার্টি নেই। আমরা একদমই যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এরকম আমরা কিছু ছাত্র নেতারা কিংবা যারা দীর্ঘদিন ধরে ফেসিবাদের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করেছি, জুলাই গণঅভ্যুত্থানে যারা বিভিন্ন জায়গাতে, জুলাই গণঅভ্যুত্থানে নেতার অভাব নেই, অনেকজন বিভিন্ন পয়েন্টের নেতৃত্ব দিয়েছে। এইরকম কিছু নেতৃত্ব মিলে আমরা এই অনুভবটি করেছি যে ছাত্র রাজনীতির একটা শূন্যস্থান আছে। সেই তাগিদ থেকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তৈরি করার দিকে মনোযোগী হয়েছি। কিন্তু এর বাইরে আমাদের কোনো মাদার পার্টি নেই কিংবা আমরা কোনো দলের লেজুর ভিত্তি করি না। ছাত্রদলের ব্যাপারটি খুব স্পষ্ট। আপনি দেখুন ছাত্রদলের নেতৃত্বে কারা আসবেন, ছাত্র লিডারশিপ কে হবে, এটা সম্পূর্ণরূপে বিএনপি ঠিক করে দেয়। জনাব তারেক রহমান আছেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একই সঙ্গে আরও যে শীর্ষ নেতৃত্ব আছে বিএনপির। সুতরাং এইটি আসলে লেজুর ভিত্তি যে আমি আমার নেতা সেট করার কোনো, আমার নেতা নির্বাচন করার কোনো রকমের ক্ষমতা আমার হাতে নেই, একটু উপর থেকে চাপিয়ে দেওয়া হয়। একই রকমের মডেল আমরা ছাত্র শিবিরের ক্ষেত্রে দেখি যে ছাত্র শিবিরে যিনি নির্বাচন কমিশনার হন তিনি জামাত থেকে সিলেক্টেড কোনো একজন ব্যক্তি, বাংলাদেশ জামাত ইসলামী করেন, এরকম কোনো ব্যক্তি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এবং জামাত ইসলামের আমির কিংবা ওই যেই জামাত নেতা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন তার হাতে তারা শপথ নিয়ে শিবিরের নেতৃত্বে আসেন। সুতরাং অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে একই প্রশ্ন, আপনার ফায়াদের ভাই যেটা বলেছেন যে ছাত্র সংগঠনগুলো মানে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বহাল থাকবে কিনা সেগুলো বিষয়ে ছাত্র সংগঠনগুলো বলতে পারবে। আপনাদের অবস্থানকে, আপনাদের অবস্থান তো মোটামুটি স্পষ্টই, আপনারা ক্যাম্পাসে সম্ভবত ছাত্র রাজনীতি চান। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সপ্তম দফা যখন সমন্বয়করা ঘোষণা করে তখন সে সপ্তম দফায় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হয়েছিল, তখন তো ছাত্রদল সেটার সঙ্গে একমত হয়েছিল। না, ছাত্রদল কখনোই ছাত্র রাজনীতি বন্ধের সাথে একমত ছিল না। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে গঠনতন্ত্রের 10ম ধারা রয়েছে, সেই 10ম ধারা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি লেজুর ভিত্তিক সংগঠনের মধ্যে পড়ে না। আর প্রথমত দেখবেন যে আবরার ফাহাদ নৃশংসভাবে মানে হত্যা হয়েছিল গুপ্ত রাজনীতির জন্য। বুয়েটে যদি গুপ্ত রাজনীতি, বিশেষ করে আবরার ফাহাদকে শিবির সন্দেহে নির্মমভাবে পিটিয়ে নিহত করা হয়, তো গুপ্ত রাজনীতি যদি চর্চা থাকতো বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে সাধারণ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ছিল যে মব কালচার, গুপ্ত রাজনীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, হল দখলিত ইত্যাদি রাজনীতি থেকে মুক্ত পাওয়া। তো বাংলাদেশে এখন পর্যন্ত গুপ্ত রাজনীতির যে চর্চাটা সেটা থেকে এখনো সাধারণ শিক্ষার্থী মুক্তি পায়নি। কাদের দিকে ইঙ্গিত করছেন আপনি? আমি স্পষ্টভাবেই বলবো যে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশেই তারা এখন পর্যন্ত তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেনি। এ দ্বারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সকল যারা অতীতে ছাত্রলীগ করা হতো, আপনি দেখবেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইয়ুম, তারা ইসলামের রাজনীতি কথা বলে কিন্তু মিথ্যা কথা বলে, ইসলামে মিথ্যা কথা বলে একটা মুনাফিকির একটা চরিত্র। তাকে যখন প্রশ্ন করা হয় তখন সে স্পষ্ট ভাষায় বলেছিল যে আমরা সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল না। অথচ মিডিয়া, ফেসবুকের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি যে 2018 সালের নির্বাচনে তিনি সরাসরিভাবে ছাত্রলীগের নৌকার পক্ষে স্লোগান দিচ্ছে এবং সারা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনারা লক্ষ্য করবেন যে তাদের কমিটি পূর্ণাঙ্গ না প্রকাশ করায় তাদের বিভিন্ন শিক্ষার্থী, তাদের নেতাকর্মীরা যখন অন্যায়, অনৈতিক কাজ করছে তখন ছাত্র শিবির তার দায় নিচ্ছে না। কিন্তু পূর্ণাঙ্গ যদি কমিটি তারা প্রকাশ করত তাহলে সাধারণ শিক্ষার্থী বুঝতে পারত যে তারা অন্যায় অপকর্ম যখন করবে তখন তা স্পষ্টভাবে তাদের চিহ্নিত করা যেত। তো আমি আজকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে তাদের অতি দ্রুত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে 2-3 জনের কমিটিকে এসব নাটকীয়তা না করে পূর্ণাঙ্গ কমিটিকে প্রকাশ করা। জি, আমি একটু বলে রাখতে চাই, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি যেটা বলছিলেন যে আবরার ফাহাদ গুপ্ত রাজনীতির জন্য হত্যার শিকার হয়েছেন, আমি এটা একটু যদি এক্সপ্লেইন করতে। না, গুপ্ত রাজনীতি যদি বুয়েটে যদি সকল রাজনৈতিক সহাবস্থান যদি থাকতো, ছাত্রলীগের
যে পরিবেশটা ছিল, আবরার ফাহাদ তো কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট ছিল না, তাকে শিবির সন্দেহে পিটে আহত করে পরবর্তীতে সে মৃত্যুবরণ করেছে। তো যদি শিবিরে যদি কমিটি থাকতো তাহলে তো ওই নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের সন্ত্রাসীরা আবরার ফাহাদের রুমে যে আবরারকে মোবাইল চেক করে তাকে তো আর পিটানোর পর্যন্ত ছিল না। সেটি হলো যে আপনাদেরকে মানে আপনি বলছিলেন যে আপনাদের যে গঠনতান্ত্রিক যে সংজ্ঞা, সে সংজ্ঞা অনুযায়ী আপনারা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন না, কিন্তু জাহিদ বলছে যে আপনারা বিএনপি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, আপনাদের একদম টপ লিডার থেকে আপনাদের নেতৃত্ব সিলেক্ট করে দেওয়া হয়। আপনি এই বিষয়ে কি মন্তব্য করবেন? এবং আপনাকে আরেকটা প্রশ্ন হচ্ছে যে জাহিদরা একটি নতুন ছাত্র সংগঠন খুলেছে, তাদেরকে কি আপনারা বৈষম্য বিরোধীদের যে নতুন পার্টি হলো এনসিপির তার একটি লেজুর ভিত্তিক সংগঠন হিসেবে? আমি প্রথম প্রশ্নে আসি আপনার। আপনি লক্ষ্য করবেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 117টি টিম আমাদের সারা বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে টিম করা হয়েছে ছাত্রদল থেকে, যেখানে সাধারণ শিক্ষার্থীদের তাদের আকাঙ্ক্ষা, তাদের মন্তব্য, তারা কি ধরনের রাজনীতি দেখতে চায়, তাদের মন্তব্যের ভিত্তি করে আমরা তাদের যে প্রত্যাশা অনুযায়ী 2024 জুলাই আগস্টে গণঅভ্যুত্থান পরে ছাত্র রাজনৈতিক কার্যক্রম আমরা পরিচালনা করছি, যেখানে সম্পূর্ণরূপে সাধারণ শিক্ষার্থীরাই তারা আমাদেরকে রোডম্যাপ দিয়েছে যে তারা কেমন রাজনীতি দেখতে চায়। আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে যে কালচারটা তারা চেয়েছিল, তার বিগত নিষিদ্ধ ছাত্রলীগ যেভাবে রাজনীতি করেছিল, গত বছরেই আপনি লক্ষ্য করবেন যে পবিত্র রমজান মাসেই গত বছরেই পলাতক খুনি হাসিনা 11ই মার্চ ইফতার করা অফিসিয়ালিভাবে নিষিদ্ধ করেছিল, যে কোনো ইফতার পার্টি কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার করা হবে না। আপনারা অবগত আছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ইফতার করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করত, কিন্তু ওই পলাতক সাবেক ফ্যাসিস্ট খুনি হাসিনার ওই নির্দেশনার পরে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অফিসিয়ালি ভাবে প্রশাসন থেকে ইফতার নিষিদ্ধ করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম 12টি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে 12টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণ ইফতারের আয়োজন করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় রমজানে 2024 দ্বিতীয় রমজানে আইন বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে ইফতারের আয়োজন করেছিল, সেখানে ছাত্রলীগ নির্মমভাবে হামলা চালিয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 13ই মার্চ আমরা সাধারণ শিক্ষার্থীরা গণ ইফতারের শহীদ মিনারে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে ইফতারের আয়োজন করেছিল। সেই ইফতারেও নিষিদ্ধ ছাত্রলীগ হামলা করে, তাদেরকে বিভিন্নভাবে জেরা করে, তাদের মোবাইল চেক করে আমরা জানি। আমার প্রশ্ন খুব স্পেসিফিক যে আপনারা কি আসলে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন কিনা, এবং গণতান্ত্রিক ছাত্র সংসদকে আপনারা কি এনসিপি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন? না, আমরা লেজুর ভিত্তিক সংগঠন না, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের রাজনীতি করি, সেই হিসাবে আমরা লেজর ভিত্তিক নয়। আর আপনি যে গণতান্ত্রিক বাংলাদেশের ছাত্র সংসদের যে আমি যখন তারা প্রকাশ করে তাদের রাজনীতি 26 তারিখে ফেব্রুয়ারি মাসে, যদিও সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল হানাহানি মারামারি থেকে পরিত্রাণ পাওয়া, কিন্তু তারা যখন ছাত্র রাজনীতি প্রকাশ করে তখন মারামারি সংঘাতের মাধ্যম দিয়েই তাদের ছাত্র রাজনীতির প্রকাশ ঘটে। তারপর আমি তাদেরকে অভিনন্দন জানাবো এই কারণে যে তারা 47, 52, 1971, 2024 চেতনাকে ধারণ করেই ছাত্র রাজনীতি পরিচালনা করতে চায়। এই জন্য আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনারা কি আসলে দলের হাইকমান্ডের বাইরে কোনো কিছু করার আপনাদের ইন্ডিভিজুয়াল ক্ষমতা? অবশ্যই আমাদের সারা বাংলাদেশে আপনি লক্ষ্য করে দেখবেন যে মহিলা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরাসরি সাধারণ শিক্ষার্থীদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আসলে কয়েকটা ক্যাটাগরিতে প্রশ্ন ভাগ করেছি। সেটা হলো যে আমরা নতুন বাংলাদেশে নতুন ধরনের রাজনীতি আসলে দেখতে চাচ্ছিলাম। সেই ক্ষেত্রে আসলে আগের ছাত্রলীগের যে ধরনের রাজনীতি ছিল, চাঁদাবাজি, অভ্যন্তরীণ সংঘাত, মারামারি, সেগুলো আমরা দেখতে চাই না। কিন্তু দুই পক্ষের মারামারি প্রসঙ্গে যদি আমি আসি, সেক্ষেত্রে তো আপনাদের নতুন মানে ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী থেকে আপনাদের যে ছাত্র সংগঠন তৈরি হয়েছে তাতে দেখলাম যে ভালোই ট্র্যাক রেকর্ড অল্প কয়েকদিনের মধ্যেই, এবং 21 জানুয়ারি বাংলা মোটরে আপনাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঘটেছে দুই পক্ষের সংঘর্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। 23 নভেম্বর ব্রাহ্মণবাড়ি, 11 জানুয়ারি নওগাঁয়, 12 জানুয়ারি মানিকগঞ্জে, 8 ফেব্রুয়ারি যশোরে বিভিন্ন এরকম আছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ছে। তাহলে আপনারা আসলে নতুন কি উপহার দিলেন? দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অভ্যন্তরীণ কোন্দল বা দ্বন্দ্বের কথা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা গণ জায়গা। জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে যারাই শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, গুলির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে আন্দোলন করেছিল। সুতরাং এই দায়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অভ্যন্তরীণ কোন্দল এবং দ্বন্দ্ব,
এই দায়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দপ্তর সম্পাদক হিসেবে যেমনটি আমার উপরে আছে, এটি আমি এই ব্যর্থতা কিংবা এই দায় নিতে প্রস্তুত। একই সঙ্গে এই দায়টি বাংলাদেশের সকল মানুষের উপরে বর্তায়, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে সবাই, তখন ছাত্রদল ছিল না, ভিন্ন করে শিবির ছিল না, ছাত্র ইউনিয়ন ছিল না, সবাই একই ব্যানারে এসে আন্দোলন করেছিল। সুতরাং এটা একটা গণজায়গা। এইটাকে আপনি যেভাবে একটা ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনার চেইন অফ কমান্ডের মাধ্যমে, সেভাবে একটা গণ ব্যানারকে বা একটা প্ল্যাটফর্মকে মেনটেন করা যায় না, কারণ এইখানে নানা মতের, নানা আদর্শের, নানা মতাদর্শের, বিভিন্ন ভাবাদর্শের মানুষজন এসে একত্রিত হয়। সুতরাং এই জায়গাটা গণজায়গা, এবং এইখানে আপনি দেখবেন একই রকমভাবে আপনারা নিশ্চয়ই গণমাধ্যম এগুলো খেয়াল করেছে, আমরা যেটা দেখেছি যে সমন্বয়ক নাম নিয়ে অনেকে চাঁদাবাজি করেছে। কিন্তু দেখুন 5 আগস্টের আগে আপনি একদম অফিসিয়ালি দেখবেন যে কয়টা সমন্বয় কমিটি অথরাইজ করা হয়েছিল, তেমন অনেক বেশি সমন্বয় কমিটি অথরাইজ করা যায়নি। মাঝখানে ইন্টারনেট ছিল না, শীর্ষ সমন্বয়করা অনেকে গ্রেফতার হয়েছেন, বন্দী ছিলেন, অনেকে আত্মগোপনে ছিলেন, এরকম নানাভাবে। সুতরাং এই যে সমন্বয়ক নাম নিয়ে এই দায়টি আমাদের, কিন্তু একই সঙ্গে এই দায়টি যারা করছে, এবং সবাই তখন একটা রক্তের দায়ের উপর দাঁড়িয়ে থাকে যে আমি তো বৈষম্য ছাত্র আন্দোলন করেছি, আমি একটা পার্ট। এরা সংগঠনে, ধরুন ছাত্রদল, তাদের সাংগঠনিক ফরমেশন আছে, আমি গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব, আমার একটা সাংগঠনিক ফরমেশন আছে, আমি এইভাবে আমার সংগঠনকে কন্ট্রোল করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কন্ট্রোলিং পাওয়ারটা কারো হাতে নেই, কারণ এখানে বাংলাদেশের সকল মানুষ এসে বৈষম্যবিরোধী ছিলেন তখন আপনার হাতে কন্ট্রোল ছিল না। গণতান্ত্রিক ছাত্র সংসদ হওয়ার পর এটা একটা সংগঠন এবং এটা একটা প্ল্যাটফর্ম, এখানে বাংলাদেশের সকল মানুষ, সকল ভাবাদর্শের মানুষ এসে একত্রিত হয়েছে। আচ্ছা, আর গণতান্ত্রিক ছাত্র সংসদ হওয়ার পর সেটা কন্ট্রোল চলে এসেছে, সেটা কন্ট্রোল আসছে, এবং এটা আসার জন্য আরো একটু আমরা মাত্র 15 দিন 20 দিন হয়েছে। আবার প্রশ্নে আসবো, কিন্তু আপনাদের বাংলাদেশ ছাত্র দলেরও কিন্তু অভ্যন্তরীণ যে সংঘাত সংঘর্ষে তার ঘটনায়, মানে প্রচুর ঘটনা এরকম, ঠিক আছে, ফেনীতে আছে, ফেনী, সোনাগাজী, বেড়ায়, চাঁদপুরে অভ্যন্তরীণ যে সংঘাত সেটাতে আপনারা জড়িয়ে পড়ছেন। আসলে তাহলে আপনারা নতুন কি দিচ্ছেন? অভ্যন্তরীণ যে সংঘাত যে কথাটা বলছেন, এটা খুবই ক্ষুদ্র পরিসরে হচ্ছে, যা কেন্দ্র ছাত্র দল তার সাংগঠনিক তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছে, সাংগঠনিকভাবে শাস্তিমূলকভাবে তাদেরকে বিভিন্ন পদ থেকে অব্যাহতি বা বহিষ্কার করা হচ্ছে। আর এ দ্বারা একটা মেসেজ যাচ্ছে যে সংগঠনে কেউ মানে চেন অফ কমান্ডের বাইরে নয়, শৃঙ্খলার মধ্যেই থাকতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে একটি বিষয় ভাইরাল হয়েছিল যে আমি ইউনিয়ন প্রেসিডেন্ট, ওটা একটা মব কালচার তৈরি করা হয়েছিল। আপনারা দেখবেন যে বর্তমানে 2024 জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে ছাত্র দলের সে সাংগঠনিকভাবে সামর্থ্য রয়েছে যে একটি ছেলেকে থানাতে মিথ্যা মামলাতে তাকে গ্রেপ্তার করে থানা থেকে বের করে নিয়ে আসা, এই কিন্তু আমাদের সামর্থ্য ছিল। কিন্তু আমরা আমরা আইনের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল হওয়ার কারণে তাকে আইনের মাধ্যম দিয়ে কোর্টের জামিনের মাধ্যমে বের করা হয়েছে। অথচ আপনি দেখবেন যে কিছুদিন আগে দিনমজুর ধানমন্ডি থানা থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি আইনের কোনোভাবে আইনের প্রতি শ্রদ্ধা না জানিয়ে তিনি থানা থেকে তাকে বের করে তার নামে মামলা হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে বিগত 15টি বছর যেভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল, আমরা যদি প্রতিহিংসার রাজনীতির সাথে জড়িত থাকতাম, তা বর্তমানে বাংলাদেশে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন যে বর্তমানে স্টেবল রয়েছে তা এক বিন্দু থাকতো না। যদি আমরা প্রতিহিংসার রাজনীতি যদি বিশ্বাস করতাম, আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল না থাকতাম, তাহলে আজকে বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে আমরা আমাদের উপরে যে সকল সন্ত্রাসীরা আহত বা বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন করেছে সেগুলো প্রতিশোধ নেওয়ার জন্য আমরা মানে অন্ধকার মধ্যে একটা বিশাল পরিস্থিতি থাকতো। কিন্তু আমরা আইনের শ্রদ্ধাশীল হওয়ার কারণে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের থেকে কখনো কোনো সংগঠনের নেতাদেরকে একটি মানে মামলা বা হামলা এসব কোনো মিথ্যা মামলা করা কোনো কিছু করা, আমরা আইনের সত্যি আমাদের নামে যারা নির্যাতন করেছে আমরা আইনের আওস্ত করে তাদের নামে মামলা দায়ের করেছি। কিন্তু আমরা ফিজিক্যালি ভাবে তাদেরকে যে মব তৈরি করা, তার বাড়ি ভাঙচুর করা বা অসংখ্য ধন্যবাদ। আমি আজকের একটা ঘটনা বলি, সেটা হলো গাজীপুরের কালীগঞ্জে ছাত্রদল নেতা সহ 5 জনকে আটক করা হয় এবং ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা। এটা আজকের ঘটনা কালীগঞ্জের। জাহিদ হাসান, আপনার কাছে আমার প্রশ্ন সেটি হলো যে আপনারা নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত অনেক কথাই বলেছেন। চাঁদাবাজি ঘটনা যদি বলি, আপনি বলছিলেন যে বৈষম্যবিরোধী যখন ওপেন প্ল্যাটফর্ম ছিল, আপনি দপ্তর সেলের সম্পাদক ছিলেন, সেই সময় আপনাদের এত বড় একটি সংগঠনের আসলে কন্ট্রোল নেওয়া কঠিন, কিন্তু আসলে যখন আপনি গণতান্ত্রিক ছাত্র সংসদ করলেন তখন দেখলাম যে কন্ট্রোলটা আরও বেশি যেমন হারিয়ে যাচ্ছে। মানে আপনি দেখছেন যে ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে চাঁদার দাবির অভিযোগ ওঠে এবং সেইখানে আপনাদের যে যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া
তার নামে এই অভিযোগটি ছিল এবং পরবর্তীতে রাশেদ খান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে কিন্তু এই ঘটনাটি জানিয়েছিল। এবং আমরা একই সঙ্গে 15 মিনিটের মাথা ছাড়ার ব্যবস্থা নিয়েছি। এটা যুক্ত করতে হবে, সাংগঠনিক জায়গা থেকে আমি কোনোভাবে এরকম অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দিচ্ছি কিনা। আমরা এই ঘটনাটি জানার পরে জনাব রাশেদ খান ফেসবুকে দেওয়ার পরে এবং আমাদেরকে ব্যক্তিগতভাবে জানানোর পরে অতি দ্রুত সময়ে, এবং বাংলাদেশে কোনো সংগঠন এত দ্রুত সময়ে সিদ্ধান্ত নেয় কিনা কিংবা এই নৈতিক স্খলনের ব্যাপারে কোনোভাবে এত পরিমাণে স্ট্রং হয় কিনা আমি জানি না, আমরা ঠিক ওই ঘটনা জানার 15 থেকে আধা ঘন্টার মধ্যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ঘটনাটা কি হয়েছিল একটু স্পষ্ট করেন। আমরা যেটি দেখতে পেয়েছি, রাশেদ খান যেটি ফেসবুকে উল্লেখ করেছেন এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা সেই ইন্টারনেট ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, আপনি যার নাম বললেন আমাদের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, তার সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের কাছে কিছু এভিডেন্স এসেছে, সেই এভিডেন্সের ভিত্তিতে আমাদের মনে হয়েছে যে তাকে আমরা এর জন্য শোকজ করেছি, কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, একদিনের মধ্যে তিনি কারণ দর্শাবেন। একই সঙ্গে আমরা সাময়িকভাবে তার পদ স্থগিত করেছি, সাংগঠনিক সদস্য পদ স্থগিত করেছি এবং তিনি কারণটি দর্শিয়েছেন এবং পরবর্তী আমাদের সাধারণ মিটিংয়ে সেটি নিয়ে আমরা সিদ্ধান্ত নিব যে তাকে তার সদস্য পদটি স্থায়ীভাবে স্থগিত করা হবে কিনা, মানে তাকে স্থায়ী বসে। মানে আপনারা সংগঠন খোলার সাথে সাথে এরকম একটা চর্চা যে চলে গেলেন, সেটা কি আপনাদের আসলে মানে এটা আপনাদের কিভাবে আপনারা সামনে আগাবেন? সুখোলার সাথে সাথে এরকম একটা চর্চা, চাঁদাবাজি, এর আগে আমরা যখন বৈষম্য বিরোধী দেখেছি তখনও কিন্তু এরকম মানে খুলনায় চাঁদাবাজি দেখুন, আমরা বৈষম্য বিরোধীদের মধ্যে অনেক চাঁদাবাজির অনেক অভিযোগ ছিল। না, আমি একটু গণতান্ত্রিক ছাত্র সংসদের যেই ব্যাপারটা আপনি বললেন আমি এটা একটু ক্লিয়ার করি। ব্যাপারটি হলো যে একজন ব্যক্তি, একজন ইন্ডিভিজুয়াল, সে একটি অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে এবং আমরা সেটার প্রাথমিক একটা সত্যতা পেয়েছি। প্রশ্ন হচ্ছে সাংগঠনিক জায়গায় যে সংগঠন এটাকে কোনোভাবে মানে সহ্য করছে কিনা। মানে ইন্ডিভিজুয়াল আর সংগঠন এক না। ইন্ডিভিজুয়াল যদি কোনো অপকর্ম করে, অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, সংগঠন সেটাকে প্রশ্রয় দিচ্ছে কিনা। সংগঠন সেটাকে কোনোভাবে প্রশ্রয় দেয়নি। সংগঠন যারা ঠিক 15 মিনিটের মাথায় সে সেটাকে রেসপন্স করেছে। ছাত্ররা অভিযোগ জানিয়েছে, ছাত্ররা এর বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার করার জন্য আমাদেরকে নানানভাবে বলেছে, আমরা ছাত্রদের সেই কথা রেসপন্স করেছি। মানে সংগঠন ছাত্রদের যে ভিত্তি, ছাত্রদের যে রেসপন্স, তার প্রতি শ্রদ্ধাশীল কিনা, এটা হচ্ছে সাংগঠনিক জায়গা থেকে আমাদের প্রত্যেকটা ছাত্র সংগঠনই এরকম এইভাবেই চলে। ধরুন একজন ইন্ডিভিজুয়াল যখন কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, সংগঠন সেটা যদি সাপোর্ট দেয় তাহলে আপনি সংগঠনকে এখানে দায়ী করতে পারেন, কিন্তু এখানে সংগঠন তো কোনোভাবে দায়ী না। জি, অসংখ্য ধন্যবাদ। একই অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে, আপনাদের অনেক নেতাকর্মী অনেক জায়গায় চাঁদাবাজি করে, অনেক না হলেও কিছু কিছু গণমাধ্যমে আসে, তার মধ্যে যেমন ধরেন যে দিনাজপুরের ছাত্রবাদ দলের এক আহ্বায়ক, তিনি চাঁদাবাজি করতে চান এবং গণপিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে দেওয়া হয়। আপনারা আসলে কি নতুন দিলেন? একটি বৃহৎ সংগঠন হিসাবে কিছু নেতাকর্মী অতি উৎসাহী হয়ে কিছু অনৈতিক কাজে জড়িত হলেও সেটা খুবই ক্ষুদ্র পরিসরে, আর এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই বিষয়ে জিরো টলারেন্স। আপনারা দেখবেন যে আমাদের দপ্তর সম্পাদক বরাবর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যম দিয়ে এবং আমাদের সারা বাংলাদেশে কেন্দ্র থেকে টিম, যে 117টি টিম, যে বিভিন্ন অনৈতিক কাজ থেকে নেতাকর্মীদেরকে দূরে রাখার জন্য তারা বিভিন্ন সভা, আলোচনা ইত্যাদি করছে। এ দ্বারা প্রমাণিত হয় যে আমরা নৈতিকতার জায়গার দিক থেকে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং আমরা কোনো প্রকার অনৈতিক কাজে এবং সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কোনো ছাত্রনেতা যদি অপকর্মে জড়িত হয়ে যায়, এর দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নয়। আপনারা লক্ষ্য করবেন যে অতীতে অপকর্ম করার জন্য যেভাবে পুরস্কৃত করা হতো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা কেউ যদি এরকম করে থাকে, দল তাদেরকে নিরুৎসাহী করে এবং তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্ন হচ্ছে যে আপনাদের নতুন যে ছাত্র সংসদ, ছাত্র সংগঠনগুলো তৈরি হলো, সেই তৈরির দিনে আমরা একটা ভয়াবহ লঙ্কাকাণ্ড দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং সেই লঙ্কাকাণ্ডের ফলে দেখলাম যে নারীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রাইভেট পাবলিক এক ধরনের বিভাজন তৈরি হয়ে গেল। আপনাদেরই মধ্যে আপনাদেরই সহযোদ্ধা রিফাত রশিদকে নিয়ে এক ধরনের একটি গ্রুপ তৈরি হয়ে গেল। আপনারা মানে একদম বিসমিল্লাতে গলদ হয়ে গেল কিনা? না, এটি বিসমিল্লাতে গলদ হয়নি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীরা যখন ক্ষুব্ধ ছিল, তারা এটি পরবর্তীতে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ক্লিয়ার করেছে যে তারা একটা মিস ইনফরমেশনের ভিত্তিতে মধুর ক্যান্টিনে এসেছিল এবং যার ফলে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এবং এর পরবর্তীতে দেখবেন যারা ওই দিন এই মিস ইনফরমেশনের ভিত্তিতে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির জন্য এসেছিল, তারাই এখন আবার গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে বলেন সাংগঠনিক পরিসরে যুক্ত আছে এবং তারা সেটি বিভিন্নভাবে পরিষ্কার করেছে ফেসবুকে সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা এই গণঅভ্যুত্থানে সহ, এবং যদি আমরা শুধু এতটুকুই বলি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর ইনজাস্টিস হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় 2015 সালে ভ্যাট বিরোধী আন্দোলনে তারা বাড্ডায় দিয়ে স্লোগান দিচ্ছিল যে ভ্যাট দিব না গুলি কর,
এই যে ভ্যাট দিব না গুলি কর, সেদিনই প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসাবে অপরিহার্য হয়ে উঠেছে, কিন্তু সেই দামটি গত 10 বছরে দেওয়া হয়নি। এরপরে 18 সালে কোটা সংস্কার আন্দোলনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগে পুলিশ গুলি করছিল, টিয়ার শেল মারছিল, যখন ছাত্রলীগ পিছন থেকে হামলা করছিল ঢাকা মহানগর দক্ষিণ উত্তর থেকে এসে, তখন আমরা দেখেছি এনএসইউ ছাত্ররা তারা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আছি প্লাকার্ড নিয়ে রাস্তায় এসেছিল। 18 সালে তারা আমাদের পাশে ছিল। সর্বশেষ 2024 সালে এসে তারা যে অসীম বীরত্বের কাহিনী দেখিয়েছে। সুতরাং এই অসীম বীরত্বের মাধ্যমে তারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তারা যে একদমই অপরিহার্য, তাদেরকে যে কোনোভাবে অগুরুত্বপূর্ণ করে রাখা, তাদেরকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, এটা তারা এই বারবার প্রমাণ করছে। 15 সালে করেছে, 18 সালে করেছে, সর্বশেষ জুলাই আগস্টে করেছে। সুতরাং আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করি যে আমরা যে নতুন রাজনৈতিক পরিসর বিনির্মাণ করতে চাই, সেই রাজনৈতিক পরিসর বিনির্মাণ করবার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ওই সুযোগ দিতে চাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের রাজনীতিতে মেইনস্ট্রিম করবার জন্য যত যা কিছু দরকার হয় গণতান্ত্রিক ছাত্র সংসদ সেটা করতে সবসময় প্রস্তুত। মিস ইনফরমেশনের ভিত্তিতে প্রাইভেট পাবলিক যে বাইনারিটি সৃষ্টি হয়েছে, সেটি ইতিমধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমেই সেটি দূর হয়ে গেছে। তারা আমাদের সঙ্গে এসেছে, তারা কাজ করছে। গতকালকেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে সবচেয়ে বড় এত অর্জনের পরে আপনারা শীর্ষ পদে কয়জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে রাখেন? আমাদের মূল যে পলিসি মেকিং এর 8 জনের একটা বডি আছে, সেই বডিতে 2 জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে। আমাদের একজন সহমুখপাত্র আছেন, সিনিয়র সংগঠক আছেন একজন। এরা 2 জনই পলিসি মেকিং এর মধ্যে থাকেন। আর তার বাইরেও আমরা দেখলাম যে মানে রিফাত রশিদকে নিয়ে সেখানে স্লোগান হয়েছিল। আপনাদেরই সহযোদ্ধা, আপনাদের একজন সমন্বয়, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। গণ অভ্যুত্থানের সময় যখন 6 জন অ্যারেস্ট হয়েছিল বা ডিবি তুলে নিয়ে গেছিল, তখন তিনি গণ অভ্যুত্থানকে মানে চালিয়ে নিয়ে গেছেন। তাকে নিয়ে যখন স্লোগান হচ্ছিল, তার মানে আপনাদের মধ্যেও আসলে ছাত্রলীগের মতো গ্রুপিং আছে। মানে হলে যে প্রেসিডেন্ট সেক্রেটারি যেরকম গ্রুপিং, সেই গ্রুপিং আছে, সেটা স্পষ্ট। আপনারা নতুন কি দিলেন? না, এটা ঠিক গ্রুপিং না। এটা আমি একটু আগে যেটা বলেছি যে একটা মিস ইনফরমেশন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে ছিল। সেই মিস ইনফরমেশনটি যখন আমরা তাদেরকে নিয়ে বসেছি, ক্লিয়ার করেছি, তখন তাদের মধ্য থেকে এই ভুল তথ্যের যে আশঙ্কা, সেই আশঙ্কাটি সরে গিয়েছে এবং তারা আমাদের সঙ্গে কাজ করতে একমত হয়েছে এবং তারা এখন আমাদের সঙ্গে কাজ করছে। রিফাত রশিদকে নিয়ে যে স্লোগান হয়েছে, ওটা মিস ইনফরমেশনের ভিত্তিতে হয়েছিল। আদতে যেই কুরাম আমরা দেখি, যে অন্তর্দ্বন্দ্ব দেখি, অন্তর্কোন্দল দেখি, অন্তর্কোন্দলের বলি হয়ে আমরা দেখেছি ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা জীবন দিয়েছে বিগত সময়গুলোতে। এই অন্তর্দ্বন্দ্ব কিংবা অন্তর্কোন্দল আমাদের মধ্যে নেই। তবে আমরা একটি সুস্থ নেতৃত্বের প্রতিযোগিতায় বিশ্বাস করি। রিফাত রশিদ কি মিস ইনফরমেশন থেকে নিজেকে মানে বোঝাতে পেরেছে? মিস ইনফরমেশন রিফাত রশিদ আপনারা দেখেছেন, রিফাত রশিদ এখন সে জাতীয় নাগরিক পার্টির একজন স্ট্যাটাসে যেটা দিয়েছিল, মনে হলো আপনাদের প্রতি অনেকটা মানে মনের দুঃখ থেকে, কষ্ট থেকে পরে পার্টিতে জয়েন করেছে। না, এটা মানে একজন মানুষ কোন দলে রাজনীতি করবেন এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তিনি কি গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে কাজ করবেন, নাকি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কাজ করবেন, অথবা অন্য কোনো রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠনের সঙ্গে কাজ করবেন, এটা একদম ব্যক্তির নিজস্ব স্বাধীনতা। এইখানে কোনো হস্তক্ষেপ অন্য কারো নেই। ব্যক্তির একান্ত দুঃখ, কষ্ট কিংবা সুখ যেমন তার একদমই একান্ত নিজস্ব। সুতরাং তার কাজ করার স্ফিয়ার কোথায় ভালো হবে, সে কোথায় কাজ করে কমফোর্টেবল হবে, এটা একদমই ব্যক্তির একান্ত ব্যক্তি। অসংখ্য ধন্যবাদ। আপনাদের ছাত্র দলের প্রসঙ্গে যে প্রশ্নটা করবো, সেটা হলো যে আপনারা মানে এই গণ অভ্যুত্থানের পরে সব থেকে বড় ছাত্রদের উপর যে হামলাটা হয়েছে, সেটা খুলনা বিশ্ববিদ্যালয়, এবং ছাত্রদল সেখানে স্থানীয় যে বিএনপি নেতাকর্মী তাদেরকে নিয়ে এসে, এবং যারা ছাত্র নয়, ছাত্রদের বাবার বয়সী, তাদেরকে নিয়ে এসে আসলে হামলাটা করিয়েছে। আপনারা তো ছাত্রলীগের মতো পথেই হাঁটছেন। আবার আমি একটা প্রশ্ন করে রাখতে পারি কিনা আপনি যদি? হ্যাঁ, করতে পারেন যদি। সমালোচক যেটি বলছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদের মন্তব্যের উপরে ভিত্তি করে ছাত্র সংগঠন বা ছাত্রদল পরিচালনা করে। আমার জাস্ট একটা কোশ্চেন, আপনারা যখন ছাত্রদের মন্তব্য নিয়েছেন, ছাত্ররা কি এটা বলেছে যে যার বিশ্ববিদ্যালয়ে প্রবেশের বয়স 17 কিংবা 18 বছর তিনি ছাত্র রাজনীতি বা ছাত্রদের প্রতিনিধিত্ব করতে পারবেন? সোফার আইনও আপনি 2008-9 সেশনের, মানে আপনার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার বয়স 17 বছর কিংবা 18 বছর, আমার 6 থেকে 7 বছর, মানে আমার এখনো মাস্টার্স চলমান। মানে ছাত্রদের মন্তব্যের মধ্যে এটা ছিল কিনা, এই সুপারিশটা ছিল কিনা? আপনি যে প্রশ্নটা করলেন, এরকম কোনো প্রশ্ন আমাদেরকে কোনো সাধারণ শিক্ষার্থী করে নাই। আচ্ছা, আর খুলনার বিষয়টা আপনারা মিডিয়া কলেজে স্পষ্টভাবে আপনারা লক্ষ্য করেছেন যে বৈষম্য বিরোধী আহ্বায়ক তিনি তার প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধনেই সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আমাদের কর্মীদেরকে সাধারণ ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ করতে গিয়ে তাদেরকে বাধা করা হয়। ছাত্র রাজনীতি এরশাদের আমল থেকে নিষিদ্ধ না, ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলতে আমরা তো সেখানে অন্য সংগঠন দেখবেন যে শিবিরের বিজ্ঞান মেলা, বিভিন্ন নামে বেনামে ব্যানারে, সামাজিক ব্যানারে তারা তো রাজনৈতিক কার্যক্রম করছে, এবং কি শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক, তারা তো ওখান থেকে রাজনীতি করে বেড়ে ওঠার নেতৃত্ব।
তো সেখানে তারা যদি রাজনীতি অধিকার করতে পারে, তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থক বা ছাত্র দলের কর্মীরা কেন পারবে না? এটা তো তাদের অধিকারকে হরণ করা হচ্ছে। আর দ্বিতীয়ত কথা হলো যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 2024 জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরে আমরা ভালো কাজের প্রতিযোগিতা সাধারণ শিক্ষার্থীদেরকে উপহার দিতে পেরেছি। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ব্যতীত কোনো রাজনৈতিক সংগঠন সাধারণ শিক্ষার্থীদের পাশে তাদের অধিকার রক্ষার জন্য এবং তাদেরকে নিয়ে কাজ করার ন্যূনতম উদাহরণ এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি, যা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দেখাতে পেরেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইতিমধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে। এই কোরআন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যম দিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করছি, যাতে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে সেমিনার করছি। ইতিমধ্যে আমরা এপ্রিল মাসে নারী উদ্যোক্তা লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা বৈশাখ মেলার আয়োজন করা হবে। তারপরে বিভিন্ন মেধাবী শিক্ষার্থীদেরকে বাছাই করার জন্য মেধাবী শিক্ষার্থীদেরকে সম্মান নেয় আমরা সম্বোধনা দিচ্ছি। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে ইফতার সাহারি, আপনি মূল লক্ষ্য করবেন যে ভারত অঙ্গরাজ্য হিসাবে গত বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস সারিতে হলে হলে রাখা নিষিদ্ধ করা হয়েছিল গরুর মাংস। তার প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সারিতে গরুর মাংস দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে সেই উপহার প্রদান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্রিয়া আমরা সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের জন্য মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণ করেছি। আচ্ছা, আমার শুধু ছোট্ট একটা প্রশ্ন ছিল যে খুলনায় যে 50 জনের বেশি মতো শিক্ষার্থী আহত হলো, সেটা কি আসলে পুরনো রাজনীতি বা ছাত্রলীগ? না, ওটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল না। ওখানে আপনি লক্ষ্য করবেন যখন জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থককে যখন বৈষম্য বিরোধী ব্যানারে কিছু অরাজনৈতিক একটা মব কালচার তৈরি করেছে, পরবর্তীতে সে ছাত্রটা একটি চায়ের দোকানের স্টলে আশ্রয় নিতে গেছিল। তখন ওই আশ্রয় নেওয়ার কারণে ওই স্থানীয় চায়ের দোকানদারকে যখন হামলা করে, তখন স্থানীয়দের সাথে খুলনা কুয়েটের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে একটি হামলা হয়। সেখানে ছাত্র দলের কোনো সম্পৃক্ততা ছিল না। কিছু সংখ্যক নেতা, একটা যুব দলের সম্ভবত আমাদের এক নেতা ওখানে জড়িত ছিল, তাকে পরে সাংগঠনিকভাবে তাকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনাদের দুজনের বক্তব্যই কেমন যেন একটু সাদ্দাম আসে। তো পরবর্তী প্রশ্ন সেটা হলো যে যেটা হলো যে আপনাদের ছাত্র দল এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ বা এই দুটি দলেরই কি আসলে শিবিরের সঙ্গে এক ধরনের মুখোমুখি জায়গায় মাঠের রাজনীতি না হোক, কথার বা ফেসবুকের স্ট্যাটাসের লড়াই কি আসলে মুখোমুখি জায়গায় আছেন কিনা? আমি আজকে দেখছিলাম যে ফেসবুকে একটা হট টপিক হচ্ছে আসিফ মাহমুদের যেই ছবি, সেখানে সাদিক কায়েমকে বাদ দেওয়া, এবং আসিফ মাহমুদের বইটাও আমি পড়া শুরু করেছিলাম। প্রথমে যে লেখকের যে বার্তা, সেখানে আপনাকে এবং লুৎফরকে এবং জাহিদ হাসান আপনাকে এই বইটি লিখে দেওয়ার বিষয়ে বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছে। আপনারা কি আসলে সেই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনাদের মুখোমুখি একটু লড়াইয়ের দিকে চলে যাচ্ছে কিনা? বই লিখে দেওয়া না, খসড়া বা না, বই লিখে দেওয়া, এটা হচ্ছে একই সঙ্গে কাজ করা, কিছু বানানের ভুল দেখা, প্রুফ রিডিং যেটাকে আমরা বলি, এটা বই লিখে দেওয়া না। বই তো আসিফ মাহমুদ লিখেছেন। জি, আচ্ছা, আপনি সহায়তা করেছেন, এরকম কৃতজ্ঞতা। এটা প্রুফ রিডিং যেটা হয়, প্রুফ রিডিং কেউ না কেউ তো দেখে। জি, 2 মিনিটে শেষ। আচ্ছা, আমি যেটা বলতে চেয়েছেন যে ছাত্রদল এবং শিবিরের বিরুদ্ধে মুখোমুখি কিনা, দেখুন আমাদের জায়গা খুবই ক্লিয়ার। আমরা বাংলাদেশে কোনো রকমের কোনো সংঘর্ষের রাজনীতি চাই না। আমাদের কাছে রাজনীতিটা কম্পিটিশনের, আমাদের কাছে রাজনীতিটা প্রতিযোগিতার, সংঘর্ষের নয়, ক্রেডিটের নয়। আমাদের কাছে ক্রেডিটের রাজনীতি নয়। দেখুন, একটু খুব সহজ করে বলি যে আজকে ফেসবুকের আপনি যে ব্যাপারটা উল্লেখ করলেন, বাংলাদেশে এই যে যখন এই আলোচনাগুলো ওঠে যে জুলাই গণঅভ্যুত্থানে কার ক্রেডিট বেশি, ছাত্রদলের, শিবিরের, নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, নাকি ছাত্র শক্তির, নাকি কার, এই আলোচনাগুলো যখন ওঠে, এটা বাংলাদেশের খুবই একদমই নির্দিষ্ট কিছু ব্যক্তির আলোচনা। এটা বাংলাদেশের 2% জনগণকে প্রতিনিধিত্ব করে না এই আলোচনা। বাংলাদেশের রাজনীতি এই 2% মানুষকে ঘিরে হয় না। বাংলাদেশের রাজনীতি হয় ছাত্রদের কাছে গিয়ে, বাংলাদেশের রাজনীতি হয় কৃষক, দিনমজুর, শ্রমিকদের কাছে গিয়ে। তারা এই সকল আলোচনায় ইন্টারেস্টেড না। দেখুন, সাদিক কায়েমকে একটা ছবিতে থাকলে কিংবা না থাকা বাংলাদেশের রাজনীতির গতিপথকে আলাদা করে না। সাদিক কায়েম থাকলে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হয় না। সাদিক কায়েম না থাকলেও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাধাগ্রস্ত হয় না। ক্রেডিট আপনারা তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছেন না। ক্রেডিট আমি বললাম কি, বাংলাদেশে ক্রেডিট কেড়ে নেওয়া, কেউ কারো থেকে ক্রেডিট কেড়ে নিতে পারে না। ক্রেডিট
কেড়ে নেওয়ার মাধ্যমে কিংবা ক্রেডিট দেওয়ার মাধ্যমে কারো রাজনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবারও কোনো রকমের কোনো বিষয় থাকে না। অসংখ্য ধন্যবাদ। এই ব্যাপারটা খুবই সহজ। আমি একটু শেষ করি যে আমি যে কথাটি বলা শুরু করেছিলাম যে এটি খুবই 2% মানুষের আলোচনা, এটা দিয়ে বাংলাদেশের রাজনীতি হয় না। বাংলাদেশের রাজনীতি হয় একদম সাধারণ মানুষদের কাছে। ক্রেডিটের প্রশ্ন একটু জি, প্রশ্ন আরেকটা হচ্ছে যে আপনারা শিবিরকে গুপ্ত গুপ্ত বলতে বলতে আপনারা একটা মুখোমুখি জায়গায় চলে গেছেন কিনা, বাগবিতনটা জায়গা? না না, বাগবিতন শিবিরের এগুলো এই ক্রেডিটের রাজনীতি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনারা অবগত রয়েছেন যে আমাদের 400-র অধিক ছাত্রনেতারা শাহাদাত বরণ করেছে এবং হাজার হাজার নেতাকর্মী মানে আহত হয়েছে। তারপরও আমরা এই ক্রেডিটের রাজনীতি আমরা মনে করি না। আমরা মনে করি যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এটা সকল মানুষের, দিনমজুর থেকে শুরু করে কৃষক জনতা থেকে সকলের। আর শিবিরের যে রাজনীতির ক্রেডিট বলছেন যে শিবিরের তো জুলাই আগস্টের গণঅভ্যুত্থান তাদের নেতাকে বিগত 10 বছরে তাদের নেতা কর্মী, তাদের কর্মীরাই তাদের নেতাকে চিনত কিনা, এটাই আমাদের প্রশ্ন। যে সেখানে তাদের তো অংশগ্রহণ কেমন আছে এটা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে, যে আদৌ তারা মানে অংশগ্রহণ করেছিল কিনা আন্দোলনে, নাকি ছাত্রলীগের হেলমেট বাহিনী হিসাবে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আমাদের বিপক্ষে যে তারা অংশগ্রহণ করেছিল কিনা, এটা তাদেরকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা প্রদান করা উচিত। আর ছাত্র শিবির যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা, ফেক আইডি খুলে বিভিন্ন আইডি মিথ্যা নামে যেভাবে মিথ্যাচার করে, আমি তাদেরকে মানে উদ্যত আহ্বান জানাবো যে এইসব মিথ্যাচারের রাজনীতি থেকে বের এসে সাধারণ শিক্ষার্থী বান্ধব রাজনীতিতে তারা অংশগ্রহণ করবে এবং তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।